একটা ভুল কারেকশন আসলে। গতকালকে সারাদিনে যে 3টে ভিডিও করেছি, 3টে ভিডিওতে আমার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে, আমরা নাম ভুল বলেছি। নামটা হবে অগ্নিহোত্রী, রাজেশ কুমার অগ্নিহোত্রী, কিন্তু এটাকে ভুলে আমি সবসময় মালহোত্রা 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 বলে গেছি। আমি সরি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যেখানে আমার মুখ দিয়ে মালহোত্রা শব্দটা শুনবেন, ওই জায়গাটায় ধরে নেবেন যে আমি আসলে অগ্নিহোত্রী বলতে চাইছি। অগ্নিহোত্রী, অগ্নি কথাটা মনে রাখবেন, তাহলে বুঝবেন। যত জায়গায় মালহোত্রা মালহোত্রা বলবো বা বলেছি, বলবো না, আর তো বলবো না আশা করি, যত জায়গায় বলা হয়ে গেছে ভুলে, সেই জায়গাগুলোতে অগ্নি শব্দটা মনে রাখবেন, অগ্নিহোত্রী, এটা বুঝবেন যে আমি ওটা বুঝাতে চাইছি। থ্যাংক ইউ। গতকাল সারাদিনে কি ঘটেছিল এর একটা মূল্যায়ন বা রিভিউ আজকে সাবজেক্ট। অনেক সময় হয় ঘটনাগুলি যা ঘটে তা যখন ঘটে তখন ঠিক বোঝাতে যায় না। কারণটা হলো যে আমরা হয়তো পার্টিকুলার ঘটনা দেখছি বা প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে দেখতেছি, ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক কি ওটা ঠিক ধরতে পারতেছি না। কোনটা আগে, কোনটা পিছিয়ে, কোনটার পরে কোনটা আছে, এটা তো বোঝা যাচ্ছে না। এক দুদিন পরে এটা জিনিসটা যখন সামগ্রিক চিত্রটা একসাথে দেখতে পাওয়া যায়, তখন একটা ধারণা আসে পুরো জিনিসটা আসলে কি ছিল। এটারই আর এক নামে আমরা বলি এটা রিভিউ, মূল্যায়ন। অনেক সময় বাংলায় বলি পিছন ফিরে দেখা। পিছন ফিরে এই জন্য যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে এই পিছন ফিরে দেখা, এটা এই জন্য রিভিউ, উল্টা ভিউ, পিছন ফিরে দেখা আর কি। তো পিছন ফিরে দেখলে অনেক সময় অনেক কিছু পরিষ্কার হয়, যেটা ঘটনাবলীর সময় দেখা যায় না। গতকাল বলছি এই জন্য যে গতকাল খুবই ইম্পর্টেন্ট ডে ছিল। একটা কথা বলে রাখি, আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন। গতকালকের দিনটা আগামী ইতিহাসে রিমার্কেবল হবে। গতকালকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিনে কি হয়েছিল, ওটাই যে বিএনপির জন্য কাল হয়েছিল, সমাপ্তির ঘোষণা ছিল আসলে। সেই কথা বলে শেষটা আগামীতে মূল্যায়িত হবে বলে আমার ধারণা। এখন কি হবে না হবে সেটা আপনারা দেখবেন। তো যেটা বলতেছিলাম যে আসলে গতকালকে হলোটা কি, গতকালকে যেটা হলো তার একটা সামাপ। যেমন মনে করেন যে প্রথম আলো একটা হেডিং করেছে আজকে, 3 দলের 3 মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার। এই কথার ভিতরে তো অনেক কথা আছে, সব কথাই আছে জানবা। কালকের দিনটার গুরুত্বটা হলো যে কালকে যে একটা মিটিং ডাকা হয়েছে 3 দলের, এটাই গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা কেন গুরুত্বপূর্ণ, এর আগেও তো এরকম 3 দলকে ডাকছে ইউনূস সাহেব বহুতবার, তাহলে গতকালকেরটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এর আগে বাইরে দিকতে দেখলে এটা নুরুর নাক মুখ ফাটায় দেওয়ার একটা কাহিনী, নাক ফেটে গেছে, মাথা ফেটে গেছে, এটা ছিল সেই কাহিনী। ওই কাহিনীকে কেন্দ্র করে কিন্তু পরের দিন ইউনূস সাহেব 3 দলের মিটিং ডাকছে। তাহলে ওই ঘটনাটা কি ছিল, বা এই 3 দলের মিটিং ডাকাটাই তো কি ছিল? আমার অনুমান হলো এখন এই 3 দলের মিটিং ডাকাটাই আসলে গতকালকের ঘটনাটার মুখ্য 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 ঘটনা, যেটা টেনে নিয়ে আসছে গতকালকের ঘটনা বলিকে। অর্থাৎ আজকে ইউনূস সাহেব মানে গতকালকে ইউনূস সাহেব 3 নেতার সাথে কি বলবেন এটা আমরা জানি। ওনাকে কি বলার দিকে ঠেলে দিতে হবে এটা আমরা জানি, এটা এখন আমরা করবো। সো যেন বা এই জন্যই গতকালকে সারাদিনের ঘটনাগুলি হচ্ছে। এখন ঘটনাবলীর নায়ক বা কর্তারা কারা, মেইন ক্যারেক্টার, এই নাটকটার মেইন ক্যারেক্টার কারা? আমি অনেকদিন থেকে বলেছি, একটা ট্রয়কার কথা বলছি আপনাদেরকে আমি। ট্রয়কা হলো, এক হলো ওয়াকার, এক হলো ইউনূস সাহেব, আর এক হলো আমাদের
বিএনপির নেতা তারেক সাহেব। এই তিনজনের মধ্যে একটা ট্রয়কা হচ্ছে। ট্রয়কা বলছিলাম আমি এই জন্যই যে এই ট্রয়কার কারণেই অ্যাটলিস্ট একটা ফেনোমেনা যদি বলি, ওয়াকার সাহেব যে ঝিমিয়ে পড়া ওয়াকার সাহেব ছিল, সে উনি উঠে দাঁড়িয়েছে। এইভাবে ছেড়ে দেওয়া যায় না, আমাকে এবার উঠে দাঁড়াতে হবে, আমি সুযোগ পেয়েছি। এর আগে কয়েক মাস ধরে উনি একদম ঝিমাচ্ছিলেন, কোনো আশা ভরসা দেখছিলেন না। বিশেষ করে জুন মাসে ইউনূস সাহেবের লন্ডন যাওয়ার সফরটাকে কেন্দ্র করে উনি মনে করতেছিলেন আই হ্যাভ লস্ট এভরিথিং। আমার না ইন্ডিয়ার সাথে না তারেকের সাথে এত খাতির রেখে কোনো লাভ হলো। তারা দুজনে আমাকে বিট্রে করে চলে গেছে। তাদের স্বার্থে, তাদের মতন, তাদের পছন্দের কাজগুলো তারা করতেছে। আমার সঙ্গে তারা কেউ যোগাযোগ করছে না, বা যা করতেছে এটা আমার সাথে কমিটমেন্টের বাইরে, বা আমাকে এর ভিতরে গণায় ধরছে না। এই ছিল অবস্থা। সেই অবস্থা থেকে এই ট্রয়কাটা খুব জোরদার হয়ে যায়। জোরদার হয়ে যাওয়ার পিছনে মূল কারণ ছিল আসলে ইউনূস সাহেবের নিজের প্রবলেম, ওনার নিজের অবজারভেশন, প্রবলেম না বলবো অবজারভেশন। উনি নিজে বুঝতে পারতেছিলেন যে উনি যে কথা বলে ক্ষমতা এসেছিলেন, যে ওনার স্বপ্ন দেখছিলেন একটা কিছু করে ফেলবেন, বিরাট কিছু, সেটা যে আর হচ্ছে না। এর কালো ছায়াটা উনি দেখতে পেয়েছিলেন। কি সেটা? যে তার এই স্বপ্নের বানানো ঐক্যমতের কমিশন রেজাল্ট হচ্ছে জিরো। ওই ঐক্যমতের কমিশনের ভিতরে কোনো ঐক্যমত দূরে থাক, মিনিমাম কোনো একটা জায়গায় এসে একসাথে ইলেকশন করা, তিনটা সব পার্টিকে, অন্তত চারটা পার্টিকে একসাথে জড়ো করে ইলেকশন থেকে রাজি করানো কোনো কাজ, কোনো ভূমিকা তিনি রাখতে পারেন নাই। তার এই ঐক্যমতের কমিশন পারে নাই। না, এটা সত্য যে ঐক্যমতের কমিশন এই কাজগুলো করতে গেলে শুরু থেকেই অনেক বাধা পেয়েছে। এই বিএনপি তো পার্টিসিপেটই করেনি প্রথম 2 মাস, যত রকমভাবে পারে এটাকে দূরে ঠেলছে। এখনই নির্বাচন করে করে দূরে ঠেলছে। সেসব পেরিয়ে উনি যখন আসছেন, এরপরে যেসব লোক দিয়ে কাজটা শুরু করেছিলেন তারা এর যোগ্য না, আমি এটাই বলবো প্রধান কারণ। ফলে এটা কি করে করতে হয়, কি করে অমতের পক্ষগুলোকে পক্ষে আনতে হয়, এক জায়গায় আনা যায়, আসলে তাদের মিনিমাম তাদের স্বার্থগুলো কি বললে তারা এক জায়গা হবে, সেসব বিষয়ে তারা অভিজ্ঞ, পরিকল্পনা, কাজের দক্ষতা, এই টাইপের কাজের এগুলো কিছুই ছিল না। এটা সে উনার পছন্দ একটা আইডিয়া, নিশ্চয়ই উনি ভালো কিছু একটা করবেন, সিম্পলি। সো এখানে চয়েস যে করেছেন তারই সমস্যাটা ছিল আসলে, আমি বলবো। হোয়াট এভার, সার কথা হলো যে উনি রিয়েলাইজ করলেন যে তার ঐক্যমতের কমিশনের রেজাল্ট হচ্ছে জিরো। দেন উনি যে কৌশল বা চাল বলেন আপনারা, যেটা করতে গেছিলেন, সেটা হলো ফোর্স করে পার্টিগুলোকে ক্ষমতায় নিয়ে ইলেকশন নিয়ে আসা। কিভাবে? ভোট ডিস্ট্রিবিউশন, সিট ডিস্ট্রিবিউশন, 300 সিটটা ডিস্ট্রিবিউট করবেন উনি ওনার মতন করে, এবং সিটের লোভ দেখায় তাদেরকে একমত করে আনবেন। ফলাফল হলো যে এই জন্য উনি লন্ডনে গেছিলেন। আসলে লন্ডন যাওয়াটা এটারই শুরু বলা যায় আসলে। কিন্তু উনি এমন কোনো পথ দেখান নাই যেটাতে সবাই জাপায় পড়ে ওনার দিকে। ওনার সবচেয়ে বড় অসুবিধা হলো যে ওনার ক্ষমতার ভিত যে নাই, ভিত কারা, এটার ক্ষমতা শুরু থেকে এই পর্যন্ত কখনোই উনি টের পান নাই। অপরিপক্কতার জন্য হয়েছে এটা, রাজনৈতিক অপরিপক্ক, ফলে বুঝে উঠতে পারেন না আসলে। তো সেগুলো থেকে ভাঙিয়ে চুরে একটা উঠে আসা লোক মনে করেছিল না আমি এইবার একটা সিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়ে সবাইকে এক করে হলাম। এই জন্য এই কথা শুনে উনি যখন ওয়াকারকে ডাক দিয়ে নিয়েছিলেন বগলে, এক বগলে ওয়াকার এক বগলে তারেককে, তখন উনি ভাবছিলেন যে আমি এইবার তো জিতবই। কিন্তু উনি যে জিনিসটা কখনোই খেয়াল করেন নাই, ওনার সাথে যাদেরকে ডেকে নিচ্ছেন তাদের তো একটা ইন্টারেস্ট আছে। তাদের ইন্টারেস্ট কি এটা আপনি দেখবেন না? তার উপরে, সবার উপরে, মাথার উপরে বসে আছে রয়ের একটা প্ল্যান। তারা কি করবে এগুলার কোনো কিছুই ক্যালকুলেশন আপনি করতে পারেন নাই, করতে জানেন না, এই করার আপনি যোগ্যও না আসলে। সো আমি মনে করি গতকালকে ঘটনাটা ছিল আসলে আপনার এই পরিকল্পনাকে আরো বেশি বিপদে ফেলে দেওয়া। সেই জন্য আমি মনে করি এই আলাপটা 3 জনের মধ্যে হয়েছিল, কিন্তু এবার 3 জনটা আলাদা। এই 3 জনটা হলো যে রয়ের সাথে আলাপ হয়েছিল তারেকের, আমার অনুমান এখানে ওয়াকারও ছিল, কিন্তু ওয়াকার বলে যে আমি ফিজিক্যালি থাকতে পারবো না, আমার লোকজন থাকতে পারবে না, আমার অবস্থা ভালো না, আর আমি এর চেয়ে বেশি গেলে পরে আমার উল্টা ফল হবে, আমি যাইতেছি তার উল্টা হবে। তো ওই 2 পক্ষ খুব
উঠে পড়ে এইটার কাজে বাস্তবায়নের জন্য নেমে পড়ে, যাতে ইউনূসকে ফোর্স করা যায়। সেইটারই দিন ছিল গতকালকে। দেখেন প্ল্যানগুলা, যতগুলো জায়গায় স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেইগুলোতেই বিশেষ করে ওনার গন্ডগোলগুলো করছে। সোজা কথা, একটা গন্ডগোলের মাতম তুলে দেওয়া, মারামারি, দাঙ্গা করে দাও, দাঙ্গা করার সমাজে একটা দাঙ্গা নিয়ে আসা। দাঙ্গা নিয়ে আসার ফলাফল কি হবে? ফলাফলে গুজব ছড়িয়ে, এবার গুজবের গোড়াটা হলো বিএনপির পত্রিকা বাংলা আউটলুক, সেখানকে দিয়ে গুজবটা রচনা করা হয়েছে, আর পুরা ফেসবুক ভরে দেওয়া হচ্ছে। এই এক্ষুনি ইউনূসকে সরাই আমরা করে দিলাম, চিফ জাস্টিসকে বসাই দিয়ে আমরা সরকার করে দিলাম। এই গুজব বাজারে একবার খেয়ালও করেন না, এই যে চিফ জাস্টিস এগুলোর ভিতরে যাইবো না, কেমনে জানলাম হলে এই পরীক্ষা তো আগে একবার করছে তারা। চুপ্পুকে সরাই দেওয়ার আওয়াজ উঠে নেই? চুপ্পুকে সরাই দেওয়ার আওয়াজ উঠার সময় আসিফ নজরুল চিফ জাস্টিসের দেখা করে নেই? চিফ জাস্টিস কি বলে না করেছিল আমরা জানি না এগুলা? উনি তো এগুলোর ভিতরে যাবেন না, ক্লিন লোকের মানুষ, এসব ভিতরে কেন যাবেন? আর উনি জানেন যে বিচারকদের এই সরকারের বিষয়ে ঢুকা বা তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধে ঢুকা মানে বিচার ব্যবস্থাটা কলঙ্কিত হয়ে যাওয়া, বিচার ব্যবস্থার জোরে পড়া, সবাই ধান্দার মধ্যে ঢুকবে। এই জন্য ঠিক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে আমাদের বিচার বিভাগ ধ্বংস হওয়ার পথে চলছে। এটা হচ্ছে ওদের মূল্যায়ন। আর মূল্যায়নটা খারাপ না, মূল্যায়নটা খুব যে বড় ভুল আছে এরকম তা মনে হয় না। ফলে উনি তো এই ধরনের লোক, এই চিন্তার লোক, ফলে উনি তো আসবেন না। ফলে এই গুজব রটনাকারীরা জানে না যে এটা তো আসলে পরীক্ষিত এবং এটা কোনো গুজব হবে না। সো এটা যে বেস্ট একটা উইকনেস আর কি তাদের। এনিওয়ে, তারা এটা করছে, কিন্তু ধরা পড়ে গেছে যেসব জায়গায়, এবং এতে যে সবচেয়ে বেশি সক্রিয় ছিল রগুলা, সেইটা সবচেয়ে ভালো বোঝা যায় চট্টগ্রামের ঘটনাগুলিতে। এখন ওটা কি বিএনপির লোক ছিল নাকি ছাত্রলীগের ছিল? তারেকের সবসময় কাজের ধরন হলো ডাবল রোল প্লে করা, দুই দিকে কাজ করা, এটাও করা ওটাও করা। কর্মীদেরকে বলা তুমি চাঁদাবাজি করো, কিন্তু সাবধান, ধরা পড়লে কিন্তু আমি বহিষ্কার করে দেবো। চাঁদাবাজি করে টাকা নিয়ে এসে কমিটি কিনো, পদ কিনো, কিন্তু ধরা পড়লে কিন্তু আমি বহিষ্কার করে দেবো। এই হচ্ছে ডাবল রোলটা। মানে তারেক ব্র্যান্ডেড ডাবল রোল হলে এরকম আর কি, খুব মজার একটা ডাবল রোল এটা। তো গতকালকে এই ডাবল রোলই হয়েছে আসলে। এই যে কনফিউশনটা থাকে, এটা কি ছাত্রলীগে করেছে? আচ্ছা, আমাদের দু চারজন যদি মাথা উঁচা করে হয়ে যায়, যাতে ধরা পড়ে গেছে মিডিয়াতে, ফেসবুকে, আচ্ছা তোকে বসে করে দাও। গতকালকে সেটাই করছে আসলে, এবং পুরোটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল কালকে চিটাগাংয়ের ঘটনায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ এটা ফাঁস করে দিয়েছে ওদের। এটা টার্গেটটা ভুল হয়েছে আসলে। বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসিকেও মাথা ফাটাই দেওয়াটার দরকার ছিল না তো আসলে। বেচারা কান্নাকাটি করতেছে টিভিতে এসে, টিভিতে মানে ফেসবুকে না, ফেসবুকে তো আছেই, টিভিতে এসে কান্নাকাটি করতেছে যে তাকে, এবং সুনির্দিষ্ট করে নাম বলতেছে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে পিটাইছে এভাবে নির্মমভাবে। আর ইউনূস সাহেব দাঁড়া দেখছে, কিচ্ছু করার নাই। ইউনূস সাহেব যে ব্যবহৃত হবে এটা ইউনূস সাহেব বুঝেনি নেই, এবং ঠিক তাই হয়েছে। সারাদিনে মনে হচ্ছে যে এই এক্ষুনি সব ধ্বংস হয়ে গেল। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশকে কালকে যেরকম ভাবে সবাই সন্দেহযুক্ত হয়ে সবাই তটস্থ হয়ে গেছিলেন, সব বুঝি ভেঙে চড়ে মাথায় পড়তেছে এই কাণ্ডটা কেন হয়েছিল। বিকজ এইটাই দেখতে চায় সবচেয়ে আগে দেখতে চায় এটা। হাসিনা পড়ে যাওয়ার আক্রোশ তারা ভুলতে পারে না, তারা ওরকম একটা কিছু দেখতে চায়। ম্যাসাকার হয়ে গেছে বাংলাদেশে, ঠিক কালকে তারা সেই কাজটা করছে। যেহেতু লোকাল একটা সমর্থন পাইছে, লোকাল মানে বাংলাদেশের ভিতর থেকে ট্যাসিটলি ছলনা করে এটাকে সমর্থন করছে বিএনপি। এই জন্য তারা আরো জোরসে এটা লাগছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখেন আপনি, রাজশাহীটা সরাসরি বিএনপি করে বসছে নিজের নামে, ডেসপারেট। তাহলে কালকের ঘটনার মূল বিষয় ছিল এটা। এরপরে কি হলো, সন্ধ্যেবেলা যখন বিকেল 3টা থেকেই যখন এক এক করে মিটিং করতে থাকলো, ফলাফল কি হলো ফলাফলটা দেখেন তাহলে বুঝবেন। ফলাফলটা এই যে ইউনূস সাহেবের এই সিট ভাগাভাগির আলোচনা কমপ্লিটলি ফেইলিউর, তারা জামাতকে সাথে নিতে পারেনি। আচ্ছা, ইউনূস সাহেবকে একটা কথা বলি, উনি যদি এতই এটা করবেন, তাহলে যে চাপাবাজিগুলো করে পাচ্ছে যে আগামীতে ইলেকশন হবে একেবারে দেখুন সাংঘাতিক
যে ইলেকশন আগে কখনো হয় না এরকম একটা ইলেকশন উনি দিবেন। আচ্ছা, উনি একদিকে এটা বলবেন আর একদিকে সিট ভাগাভাগি আলাপ করবেন। হ্যাঁ, এনিওয়ে শেষ পর্যন্ত এটা সবটা গেছে আসলে রয়ের পেটে। যে যা কিছু করছে সবটা রয়ের পেটে গেছে। রয়ের পেটে যাওয়ার পরে এখন পরিস্থিতিটা কি হচ্ছে? পরিস্থিতি হচ্ছে প্রথম আলো এবার হেডলাইনে এটাই পরিষ্কার করে দিয়ে দিচ্ছে যে আসলে 3 পার্টি 3 দিকে এ ধরনের একটা নিউজ করছে ওরা, যে আমরা ফলাফল হলো 3 দলের 3 মত, মানে জানো ওটাই হচ্ছে প্রবলেম না। আচ্ছা, আর একটা জিনিস ফলো করেন, কালকে সবচেয়ে বেশি লোক গেছে ইউনূস সাহেবের দেখা করতে বিএনপি। 8 জন গেছে, তার 8 জন। কেন? বিজয় উৎসব করবেন? সারাদিনে যা করছেন ওইটার বিজয়টা ওখানে হবে? আর বিএনপিকে কিছু কথা বলে দিই আমি, বিশেষ করে তারেক জিয়াকে। আচ্ছা, আপনাদের ছকে কি আছে যে এখন আপনারা এইটা করলে, রয়ের হাত ধরে এই কাণ্ডগুলো করে ফেলতে পারলে? ওয়াকার সাহেব ট্যাসিটলি মানে দূরে থেকে প্ল্যানিং এর ভিতরে সমর্থন দিচ্ছে, কিন্তু ফিজিক্যালি দূরে থাকতেছেন। সুতরাং আপনারা, উনি তো আছেনই আপনাদের সাথে, এটা ধরে নিয়েছেন। সুতরাং আপনি সারাদিনে যা করবেন এটা আপনার পক্ষে যাবে। আর আপনাদের পক্ষে গেছে এটা? কি মনে করছেন? আসল কথাটা বলা হয়নি আপনাদের, দর্শক শ্রোতাদেরকে বলে দিই। আসল প্ল্যানটা কিন্তু হলো ইউনূস সাহেব, যে এখানে ইউনূস সাহেব মাইনাস, সেই প্ল্যানটা হলো আর্মি ওয়াকার আর মানে আর্মি ওয়াকার মানে একই আর কি। এদের আসল প্ল্যান হলো ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা। এটার সাথে আছে, এটার সাথে বিএনপি আছে। এই প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। এই প্ল্যানেরই একটা ছোটখাটো মহড়া ঠেলে দেওয়া, আমরা ওদিকে ঠেলে দিলাম। ওয়াকার সাহেব দূর থেকে দাঁড়া দেখলো তার প্ল্যানিং এর মধ্যে কি হয় পরিণতিটা। উনি অলরেডি পিছাই গেছেন, উনি এটার মধ্যে বিপদ দেখতেছেন, উনি নিজের বিপদ দেখতেছেন। উনি দেখতেছেন শুধু ইউনূস সাহেবের পতন হবে না, ওনার নিজেরা পতন হয়ে যাবে। ফলে উনি কালকে সন্ধ্যা থেকে বা সম্ভবত বিকেল থেকে এখান থেকে একদম যারা হাত পা হয়ে যেতে ডেকে সব গালাগালি ঝগড়াঝাটি, মানে ঝগড়াঝাটি তো না, গালাগালি, আমি এটাতে নাই, তোমরা বুঝছো না, এইসব কিছু করতেছো, এগুলা এইসব অন্যের উপরে দায় দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু পুরো জিনিসটাতে ঘটে গেছে কি আসলে? আলটিমেটলি ইউনূস উৎখাত। দেখেন, ইউনূস উৎখাত এটাও একটা রয়ের সাংঘাতিক তৃপ্তি। এই লোকটা তাদেরকে ভীষণ ভুগাইছে। হাজিরা অ্যাজিপ ইউনূস সাহেব হাজিরাকে ফালাইছে। ইউনূস সাহেবের সাথে হাসিনা ফালানোর কি সম্পর্ক? হাসিনা ফালানোর পরে উনি আরামসে এসে এখানে ক্ষমতায় বসছেন, এর সাথে ইউনূস সাহেবের কোনো সম্পর্ক নেই। হাসিনা ফালানোর সাথে কিছু সম্পর্ক নেই, কেউ তার সাথে যোগাযোগ করে নেই। হাসিনা ফালানোর আগে অন্তত 6 মাস আগেও যদি বলি আমরা, কেউ আলাপ করেনি তার সাথে, 6 দিন পর আগেও না। তাহলে আলটিমেটলি জিনিসটা চলে গেছে ইউনূস সাহেবের উপরে, হোয়াটএভার। কিন্তু ইন্ডিয়ানদের স্বার্থটা হলো যে ইউনূস সাহেবকে কোপাইতে হবে। যে কথা বলতেছিলাম, বারে বারে অন্য জায়গায় চলে যাচ্ছে। এতে তারেকের লাভটা কিভাবে হবে? ধরেন ইউনূস সাহেবকে ফেলাতে দিতে যাচ্ছে, আমি মনে করি এটা অক্টোবর বিপ্লব হবে। হোল বিএনপি একটা স্বপ্ন দেখছে অক্টোবর বিপ্লবের, ইউনূস উচ্ছেদ হয়ে যাবে, এটা ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এটা বিএনপির জন্য কোনো লাভজনক প্রকল্প না, এটা হবে না। যেমন যে প্রবলেমটা তৈরি করে দিয়ে গেছে ইউনূস সাহেব, এখন যেই দিন ইলেকশন হোক, ধরেন এত কিছু হলো, ইউনূস সাহেব প্রায় গেল, আর্মি ক্ষমতা দখল করলো, যা কিছু কল্পনা করতে পারেন সব হচ্ছে মনে করেন। একদিন না একদিন তো আবার ইলেকশনে ফিরতে হবে, সিভিল গভর্নমেন্টে ফিরতে হবে। তখন যা কিছু করতে যাবেন, এই আবার যে প্রবলেমগুলো ইউনূস সাহেব বানায় ফিরে গেছেন, এই প্রবলেমগুলো আবার অ্যাপিয়ার করবে। সংস্কারের কি হবে? তাহলে ধরেন নতুন যে সরকারি আসলে একটা ইলেকশন দিয়ে দিল আর বিএনপি ক্ষমতা চলে গেল, ব্যাপারটা এত ইজি? কখনই হবে না এটা। ইভেন এখনো এই যে কালকে সারাদিন ধরে বিএনপি ছাড়া বাকি আপনারা সবাই মিলে ধরে বেদরক পিটাইলেন, জামাত মানব না বলে রাগ গুসা করে চলে গেছে, লাভ কি? বিএনপি কি মনে করে যে ওদেরকে আমরা না নিয়ে ইলেকশন করব? ভাই, ইলেকশন করতে গেলে তো একটা বিরোধী দল লাগে। হাসিনা যেভাবে সাজাইছিল জাতীয় পার্টিকে, ওই বিরোধী দলকে আপনারাও জাতীয় পার্টিকে করবেন, এইভাবে ইলেকশন করে হেলাবেন?
আমি বুঝি না এই জায়গাটা তারেক মেলায় কি করে ঘটনাটা, তাকে নিয়ে সে ডাইরেক্ট ক্ষমতা বসে দিবে এরকম জিনিসটা কি করে করবেন আপনি? এখান থেকে বিএনপির ফয়দাটা বের করে আনবেন কি করে? কোনো উত্তর নেই। কেউ বসাই দিবে আর্মি র, ফালতু কথাবার্তা। কোনো পলিটিক্যাল পার্টিকে কেউ এভাবে ক্ষমতা দখল করে বসাইতে পারে না। ক্ষমতা দখল নিজের কাছে রাখতে পারে, নিজের পছন্দসই কাউকে আনতে পারে থ্রু এ ইলেকশন, কিন্তু থ্রু এই ইলেকশন এই আনার জায়গাটা বাংলাদেশে একদম আউলাঝালা হয়ে গেছে। সর্বশেষ আউলাঝালা করে দিয়ে গেলেন ইউনূস সাহেব। উনি ক্ষমতা থাকতে পারবেন না, আমি শিওর। জাস্ট এখন সময়, দিন গোনার ব্যাপার ওনার। তাহলে কালকে সারাদিন ছিল এই মহড়া। এখানে সবচেয়ে ডমিনেটিং ফসলটা তুলছে যারা, তারা হলো ইন্ডিয়ান লোকেরা, ইন্ডিয়ান প্ল্যানাররা, তারা ফসলটা তুলেছে। আর ছোট ফসলটা তুলেছে বিএনপি, সে ভাবছে তার লাভ হয়েছে। আমি মনে করি না তার লাভ হচ্ছে। এইটি তারা একদিন মূল্যায়ন করবো, বেশি দিন লাগবে না। নেক্সট ইয়ারের এই 31শে আগস্ট দেখেন তাদের কি মূল্যায়ন হয়। 1 জানুয়ারি 1 সেপ্টেম্বর তাদের জন্মদিবস পালন করবে, তার আগের দিন। আমি শিওর তারা রিয়েলাইজ করবে এই দিনে যা কিছু করেছি আমরা ভুল সিদ্ধান্ত ছিল। একটা গুজব ফ্যাক্টরির মধ্যে দিয়ে গুজব ছেড়ে দিলাম, সারাদিনে পুরা ফেসবুক তাতাই বাড়াইলাম। 1 বছর পরে মূল্যায়ন করবেন যেটা নেগেটিভ হচ্ছে, এটা উল্টা আপনাদের বিরুদ্ধে গেছে। সো গতকাল সারাদিনের মূল্যায়ন আমার হলো এটা, যে এখান থেকে এইগুলো একটা সবচেয়ে বেশি ফসলটা তুলে নিয়ে গেছে র। সেকেন্ড, বিএনপি ভাবছে যে তাদের লাভ হয়েছে, কিন্তু উইদিন এ ইয়ার লাগবে না, কয়েকদিনের মধ্যে, 2 মাস ম্যাক্সিমাম, 2-3 মাসের মধ্যে তারা রিয়েলাইজ করবে যে এটা আমাদের কোনো লাভ হয় না, জাস্ট আমাদের ঘাড়ে পা দিয়ে আরেকজন উপরে উঠে গেছে। আর আর্মির দিক থেকে যেই করুক তাদেরও এটা নিয়ে কোনো লাভ হয় না, পুরোটা পানিতে গেছে, গচ্চা যাওয়া বলি না আমরা, এটা গচ্চা গেছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়ে। সো এই হলো গতকালকে সারাদিনের ঘটনার পিছন ফিরে দেখা একটা মূল্যায়ন, রিভিউ বলতে পারে।